বাজলো পুজোর ঘন্টা, পরিচালনায় ত্রিধারা অকাল বোধন। জগন্নাথ দেব থাকেন, মহানায়ক উত্তম কুমারকে মাতৃ প্রতিমা, মা এখানে সকলের সাথে কিন্তু রয়েছে। বরিশা সার্বজনীন দুর্গোৎসবের বহু পুরনো মন্দির, খুঁটিটা পোতা হয় না, ঘরের ফেরার অপেক্ষায়। দারুণ একটা অনুষ্ঠান। এদিকে আমরা 15 বছর প্রায় একটা শব্দ শুনেছি খেলা হবে, কিন্তু এবছর আমি মণ্ডপে খেলা করব। রাগের আওয়াজ শোনা মানেই কিন্তু পুজো চলে আসলো। জয় জগন্নাথ। আজ হলো উল্টো রথ, আর উল্টো রথের দিন প্রত্যেক বছর এই দিনটাতেই ত্রিধারার পুজোর খুঁটি পুজো বা ভূমি পুজো হয়ে থাকে। এবছরও তার অন্যথা নয়। 2026 সালের শারদ সূচনা আজ হয়ে গেল। আমি কালীঘাট মেট্রো থেকে আসি, পায়ে হেঁটেই চলে আসি। এখানেই প্রত্যেক বছর জগন্নাথ দেব থাকেন, জগন্নাথ দেবকে এখানে রাখা হয় এবং তার পুজো করা হয়। এবছরও সেরকমই জগন্নাথ দেবের একটি মূর্তি, সেই মূর্তিটি এখানে রাখা হয়েছে। পুজোটি হয়ে থাকে ঠিক এই যে পোর্শনটা আপনারা দেখছেন, ঠিক এই জায়গাটাতেই পুজোটা হয়ে থাকে। পুজোর সময় একটা আলাদা পরিবেশ থাকে এবং পুজোর আগে একদম অন্যরকম একটা পরিবেশ। চলুন, খুঁটি পুজো ঠিক যেখানে হচ্ছে, ইতিমধ্যে প্রত্যেকটা মানুষ এখানে এসেছে। যারা এলাকার বাসিন্দা তারা তো এসেছেনই, সাথে সাথে এলাকার সাথে সাথে মানে যারা বে এলাকার, যেরকম আমি বে এলাকার, আমিও চলে এসেছি। প্রথমেই আপনাদেরকে ঢাকের আওয়াজ দিয়ে শুরু করি। ঢাকের আওয়াজ শোনা মানেই কিন্তু পুজো চলে আসলো, বলা চলে সেটা। খুঁটির পুজো যেখানে হয়েছে, একটু আগে খুঁটি পুজোটা শেষ হয়েছে এই জায়গাটাতে, ঠিক এইখানটাতেই হয়ে থাকে খুঁটি পুজো। এবং লেখা রয়েছে সেটা হচ্ছে বাজলো পুজোর ঘন্টা। আলাদাই পরিবেশ কিন্তু তৈরি হয়েছে এইখানটাতে, অনুষ্ঠানটা হয় ওদের। বাজলো পুজোর ঘন্টা, পরিচালনায় ত্রিধারা অকাল বোধন। আমরা হয়তো ত্রিধারার পুরো নামটা অনেকেই জানি না, ত্রিধারা অকাল বোধন। ওপরেও একটা বড় করে ব্যানার, সেই ব্যানারেও সেম জিনিসটা লেখা রয়েছে। লাস্ট ইয়ারও মনে আছে, ঠিক এই জায়গাটাতে কিন্তু মা দুর্গার একটি মূর্তি থাকে যেটা পুজো করা হয়, এবং তার পাশেই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তিনজনের পুজো হয়। এখন এখানে মানে যে প্রোগ্রামটা সেটা শুরু হতে চলেছে, মানে একদম প্রথমেই গানের মাধ্যমে শুরু হয়ে যাচ্ছে ত্রিধারার পুজো। তবে এই ঠাকুরটাকে দেখে পুজোর যে মেজাজ সেটা কিন্তু এখন মানে একদম পুরো উদ্যমের সাথে চলে আসছে। খুব সুন্দর একটি মাতৃ প্রতিমা, মা এখানে সকলের সাথে কিন্তু রয়েছে। লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সকলের সাথে রয়েছে। প্রত্যেক বাড়ি থাকে এটা। যদিও ত্রিধারার পক্ষ থেকে এখানে একটি ব্যানার আমি দেখতে পারলাম, মহানায়ক উত্তম কুমারকে ওরা শ্রদ্ধাঞ্জলি দিয়েছে। এখানে মহানায়ক উত্তম কুমারের মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি, সেটার একটি ব্যানার এখানটাতে রয়েছে। প্রোগ্রামটা একটু দেখাই আপনাদেরকে। সোজা সাউথ কলকাতার ত্রিধারা থেকে চলে আসলাম বেহালাতে। তার কারণ আজকে বেহালারও একটা পুজোর খুঁটি পুজো রয়েছে। এই মন্দিরগুলো দেখেই তুমি বুঝতে পারছো আমি এই মুহূর্তে কোথায় রয়েছি। এটা দ্বাদশ মন্দির, আর যেটা একদম বরিশা সার্বজনীন দুর্গোৎসবের সামনেই অবস্থিত। এই জায়গাটাতে ওদেরও মানে পুজোটা হয়ে থাকে, মানে এই এক মাঠটার মধ্যে হয়ে থাকে। আর তার সামনেই এই যে মন্দিরগুলো রয়েছে, এই যে সামনে মাঠ, আর মাঠের পাশেই মন্দিরগুলি রয়েছে। অনেক পুরনো মন্দির, ইতিহাসে পাতায় সত্যি এই ঐতিহ্য, মানে এই জায়গাটার সত্যি একটা ঐতিহ্য রয়েছে। সে নিয়ে না হয় পরে কথা হবে। এই হলো মন্দির চত্বরটা, এই মাঠেই পুজোটা হয়ে থাকে। দেখুন মানে পুরো এলাকাটা দেখুন, মানে একটা অদ্ভুত সুন্দর, কিন্তু বহু পুরনো মন্দির। এই মন্দির বহু পুরনো, মানে পুরোপুরি দেখলেই আপনি বুঝতে পারবেন। আমি মন্দিরের একদম ভিতরের অংশটাতে প্রবেশ করছি। আমি কখনো এই মন্দিরে প্রবেশ করিনি, এই প্রথমবার প্রবেশ করছি। এই হচ্ছে মহাদেব এখানে রয়েছেন, এবং শিবরাত্রির দিন কিন্তু খুব মহাসমারোহে পালিত হয়। এটা প্রথমের দিকের মন্দিরটা। আর এই হলো এই খুঁটিটা পোতা হয় না, মানে প্রতিস্থাপন করা হয় না। মণ্ডপ শুরুর সময়টাতে শিল্পী নিজে এই খুঁটিটা নিয়ে ওখানে পুঁতে দেন। সেই সময়টাতে এই দেখুন এখানে পুজোটা হয়েছে আজকে, ঠিক আছে, পল্লব দিয়ে এভাবে সাজানো। সাবর্ণপাড়া বরিশা সর্বজনীন দুর্গোৎসব সমিতির এবারের এই হলো ব্যানার, ঘরে ফেরার অপেক্ষায়। শিল্পায়নে বাপাই সেন, প্রতিমা শিল্পী তপন মাঝি। আর এই দ্বাদশ মন্দিরেই একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটার আয়োজন করা হয়েছে। অপূর্ব একটা সুন্দর অনুষ্ঠান, মানে দারুণ একটা অনুষ্ঠান। এদিকে শঙ্খধ্বনি, তার মাধ্যমে এই যে অনুষ্ঠান জাস্ট অপূর্ব লাগছে দেখতে। সাবর্ণপাড়া বরিশা সার্বজনীন দুর্গোৎসবের এবারের শিল্পী বা কারিগর বাপাই সেন, নমস্কার। নমস্কার। এবারের নামকরণ কি কিছু করা হয়েছে? প্রথমে শারদীয়ার
শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা তোমাদের জানাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা পুজোটা নিয়ে যেভাবে এগোচ্ছ, এটা পাগলামি নয়, এটা অনেক উঁচু স্তরের আমি বলবো পাগলামি। কারণ পুজোটা আগে এই স্ট্যান্ডার্ডে ছিল না, তোমাদের জন্য কিন্তু পুজো আজকে এই মাত্রা পেয়েছে। হ্যাঁ, তুমি যে প্রশ্নটা করলে থিমের ব্যাপারে, থিমটা ঠিক এই সময় আমি বলবো না, বাট এটা বলতে পারি আমরা 15 বছর প্রায় একটা শব্দ শুনেছি, খেলা হবে। কিন্তু এবছর আমি মণ্ডপে খেলা করব। সেটার জন্য আসতেই হবে আমার মণ্ডপে। কি খেলা হয়? এটা অরাজনৈতিক খেলা নাকি রাজনৈতিক? একদম রাজনৈতিক নয়, অরাজনৈতিক। বেশ, এই প্রসঙ্গেই মানে এই সূত্র ধরেই আসবো। 15 বছরের মানে যে সরকার ছিল তার একটুখানি চেঞ্জ হয়েছে এখন। তো নতুন বাংলার নতুন পুজো এখন ঠিক এখনো অবধি কিরকমটা মনে হচ্ছে? পুজো কেমন হতে চলেছে একদম শিল্পী হিসাবে? একদম, আমি একদম সোজা ভাষায় সোজাভাবে যদি বলতে হয়, পুজোর মানটা এবছর আমরা একটু ভয় পাচ্ছি। কারণ সরকার সবে 2 মাস এসছে, ওনাদের দোষ দেওয়া যায় না। কারণ হট করেই তো সব কিছু হয়ে যায় না, একটা সময় দিতে হবে, এটা আমাদের ধৈর্য ধরতে হবে। তবে পুজোর বাজেট বলো বা পুজোর মান ঠিক আছে, বাট বাজেটটা এবারে একটু কমবে, যেমন আমাদের কোভিডের সময় ছিল। সেটা আমাদের স্বীকার করতেই হবে, কারণ এত তাড়াতাড়ি সরকার এতগুলো জায়গা দেখা খুব অসম্ভব মনে হয়। তবে পুজোর মান বাড়বে, এটা আমরা 100% আশাবাদী। পুজো উঠবে। সরকারের কাছে শিল্পী হিসাবে যদি কোনো আর্জি থাকে তাহলে সেটা বলুন। হ্যাঁ, প্রত্যেক সরকার এসেই কিন্তু দুর্গাপুজোটাকে ঠিকমতো তাকায়। একমাত্র আমরা বামফ্রন্ট আমলে দেখতাম তারা এই ভেতরে ঢুকতো না, কিন্তু পুজোটা এমন একটা জায়গায় চলে গেছে, প্রায় 85,000 কোটি টাকার লেনদেন হয় এই পুজোরে। সবচেয়ে বড় শিল্প আমার তো মনে হয় দুর্গাপুজো। সুতরাং সরকার এই পুজো নিয়ে ভাবতেই হবে। এবারে যে প্রশ্নটা আপনাকে করবো সেটা হচ্ছে, পুজোতে শারদ সম্মান কতটা ইম্পর্ট্যান্ট বলে মনে হয়? দেখো, এখন যদি শারদ সম্মান বন্ধ করে দেয়, আমি তো বলবো অনেক শিল্পী, বিশেষ করে আমার কথা বলবো, আমার সেই চারটাই থাকবে না। তার কারণ হচ্ছে, যে পড়াশোনা করে ফার্স্ট সেকেন্ড থার্ড যদি না থাকে, পড়াশোনার মানও কিন্তু উঠবে না, কম্পিটিশান একটা থাকবেই। তা আমার তো মনে হয় যেই যাই বলুক না কেন, শারদ সম্মান যদি না থাকে, পুজোর মান কোনোদিন আরও উঠতে পারে না, একটা স্ট্যান্ডার্ডেই শেষ হয়ে যাবে। সুতরাং শারদ সম্মানটা খুব প্রয়োজন, কারণ আমাদের চলার পথের পাথেও কিন্তু শারদ সম্মান। মানে রেজাল্টটা দরকার, একদম রেজাল্টটা দরকার। একজন যদি এসে বলে যে দারুণ হয়েছে, এটা যেমন একটা খুশির বার্তা যে আমি পরের বছর আরও ভালো করব, শারদ সম্মানটাও কিন্তু ঠিক সেইভাবেই আমাদের এগিয়ে চলার পথের পাথেও। আমরা শিল্পী বাপাই সেনকে এর আগে দেখেছি বিভিন্ন ইকো ফ্রেন্ডলি জিনিসপত্র দিয়ে কাজ করতে, ঠিক আছে? এখানেও কি সেরকম? একদম একদম। এবছরটা আমি একটু সাসপেন্সে রাখছি, কারণ এটা 8 থেকে 80 সবাই এনজয় করবে, এটুকুনি বলে দিলাম। কারণ 8-এর জন্য কেউ আমরা ভাবি না, আমরা এমন থিম করে ফেলি যে বাচ্চারা এসে তো কিছু বুঝতেই পারে না, ঠিক আছে? মা দুর্গাকে খুঁজে পাই না, ঠিক আছে? এবছর আমি একদম আশাবাদী, বাচ্চারাও যেমন তার বাবাকে বা তার মাকে জিজ্ঞেস করবে এটা কি, প্রশ্ন করবে, ঠিক 80 বছরের বৃদ্ধও কিন্তু এসে এনজয় করবে। সুতরাং থিমটা এবার ধরে নাও কি হতে চলেছে। একটা জাস্ট প্রশ্ন করবো, সেটা হচ্ছে একটা অল্টারনেটিভ প্রশ্ন, সেটা হচ্ছে দুর্গাপুজো শিল্প নাকি শুধুই পুজো? কোনটা বাপাই সেন পছন্দ করে? না, শুধুই পুজো এটা তো একটা হতেই পারে। শুধুই দুর্গা পুজোকে আমরা পুজোই বলবো, দুর্গা ঠাকুরকে পুজো করব, কিন্তু থিমের বার্তা আমরা মণ্ডপে দেখাবো। মণ্ডপটাতে আমরা এমনভাবে করব যাতে শিল্প সৃষ্টি হয়। মা দুর্গাকে নিয়ে আমি শিল্প সৃষ্টি কোনোদিন করিনি, আর ভবিষ্যতেও করব না। কোথাও কি সাধারণ মানুষের মধ্যে সেই ব্যাপারটা আসে যে এই পুজোর প্যান্ডেলটা বুঝতে পারলাম কি পারলাম না, সেরকম কি? ওই জন্য প্রথমেই বললাম আমি যে অনেক আমরা মণ্ডপ দেখি, কি বলবো, অনেক হাইথট, মানে বুঝতে খুব অসুবিধে হয় ওইটুকু সময়ের মধ্যে। হ্যাঁ, আমরা যেমন আগে অনেক ছোটোবেলায় ইংলিশ বই দেখতে যেতাম, ঠিক আছে? সবাই হাততালি দিচ্ছে, সবাই হাসছে, আমিও হেসে ফেলতাম, তখন বুঝতাম না। সেরম মণ্ডপ কেন করব যেটা সাধারণ মানুষ নিতে পারবে না? আমি সেরম মণ্ডপই করব, প্রত্যেকটা মানুষ যাতে তার গোচরে যায়। কাজ কবে থেকে স্টার্ট হচ্ছে? 2 তারিখ থেকে স্টার্ট হচ্ছে। মোটামুটি কবে নাগাদ ফিনিশ করার প্ল্যান? মহালয়া ওপেন। মহালয়া ওপেন। মহালয়া থেকেই কি ক্রাউড এবছর আশা করা যায়, যেহেতু একটু অন্য রকমের পুজো হতে চলেছে? হ্যাঁ, এখন এই এত তাড়াতাড়ি এটা বলা খুব কঠিন, তবে পুজোর মান উঠছে বা বাড়ছে, এটা আমার কাছে প্রকাশ্য। অনেক ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পুজোটা কভার করো। তোমাদের মতো পাগলা পাগলিদের দরকার আছে এই পুজোটাকে নিয়ে চর্চা করা। জায়গা সবচেয়ে উড়িষ্যা
বেহালার অন্যতম আদি জায়গা। বেহালাও পরে জন্ম হয়েছে, আগে বরিশা। বরিশা দেখবেন ক্যালকাটা 8, বেহালা দেখবেন ক্যালকাটা 34। এইখানে আপনি যেখানটা বসে আছেন পুরোটা আদি জায়গায়, হিস্টোরিক্যাল প্লেস যাকে বলা হয়, সেটাই হচ্ছে এইটা। এইখানে আমাদের বেশিরভাগ জিনিস দেখবেন, মানে মন্দির বলুন, নানা রকম স্কুল বলুন, বা যেখানটা আমি বসে ইন্টারভিউ দিচ্ছি, লাইব্রেরিটা বলুন, টাউন লাইব্রেরি, এটাও ন্যাশনাল লাইব্রেরির পরেই এটা প্রতিষ্ঠিত। এটারও 125 বছর হয়ে গেল। আপনার যে মন্দিরগুলো রয়েছে, যেই মন্দিরগুলো দেখছেন, এটা 400 বছর অতিক্রান্ত। আমাদের সাজের আটচালা মেজবাড়ি যে দুর্গাপুজো হয়, যেটা আমাদের ওই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম থেকে প্রোগ্রাম দেয় এখানে দেখার, এটাও 400 বছর অতিক্রান্ত, 437 বছর হয়ে গেল। আপনার চণ্ডী পুজো আছে, চণ্ডী পুজোটাও 225 বছর হয়ে গেল। এই মেলা হয় এখানে দেখবেন ডিসেম্বর মাসে। এইটা আজকে দুর্গাপুজোর অষ্টমী থেকে ঠিক 2 মাস পরে, এর কোনো তিথি থাকে না। ঠিক এইটার হচ্ছে দুর্গাপুজোর অষ্টমীর যেদিন পড়বে তার 2 মাস পরে চণ্ডী পুজোর অষ্টমী হবে। ওইটা চণ্ডী সামনে দেখবেন চণ্ডী মন্দির রয়েছে, ওই চণ্ডী মন্দিরে প্রতিষ্ঠাতা করা আছে, ওইখান থেকেই পুজোটা চণ্ডী মায়ের পুজো আরম্ভ হয়, 10 দিন মেলা চলে। এটা এইখানে যা দেখছেন, এই যে স্কুল মাঠটা দেখছেন, যেখানে আমাদের পুজো প্যান্ডেল হয়, এইটাও আমাদের স্কুলটাও 120 বছর 22 বছর হয়ে গেল। এই যে তার পাশে দেখবেন বরিশা স্পোর্টিং ক্লাব রয়েছে, এইখানে সৌরভ গাঙ্গুলির উৎপত্তি এইখান থেকে। মানে আপনারা আসলে দেখতে পাবেন। আপনারা যদি আমার আদি বাড়িতে, আমার যে দুর্গাপুজো হয়, মানে আমার বাড়িতে এই যদি এলে আপনি দেখতে পাবেন, আমাদের এখনও ওয়াল রয়েছে দুর্গা মায়ের 35 ইঞ্চি 40 ইঞ্চি মাটির ওয়াল, মানে দুপাশে বাংলা ইট থাকে, পাতলা ইট, যেটা নিজেরা তখন তৈরি করতো ভাটা করে, সেই ইট, আর মধ্যিখানে মাটি। যার জন্যে আপনি দেখতে পাবেন, যদি গরমকালে কোনো দিন, আর বাইরের টেম্পারেচারের সঙ্গে ঘরের টেম্পারেচার অনেক ডিফারেন্স পেয়ে যাবে, মানে এসি ছাড়াই টেম্পারেচার এটা পেয়ে যাবে। এটা ওই জব চাণক্যর সাথে যে ওই সামনে আমাদের রয়েছে একটা ঢিপি জায়গা করা আছে, ওইটা এখন সরকার নিয়েছে, ওটা সরকার ডেভেলপ করবে। এটা ওইখানটা বসেই চুক্তিটা হয়েছিল। মন্দিরে রাখা হয় তার কারণ হচ্ছে শিল্পী আসবে, শিল্পী আমাদের 1 তারিখ থেকে যেদিন থেকে আরম্ভ করবে, শিল্পী ওইটাকে নিয়ে যাবে ওইখানে, পরে আবার মন্দিরের কাছে রাখবে, আবার নিয়ে গিয়ে ওইটাকে ঠিক করবে। এটা কি বছরের পর বছর এটা চলে আসছে। আমাদের পুজো এটা 79 বছর। 79 বছর। আচ্ছা, এই যে খুঁটির এই যে ব্যাপারটা, সব জায়গাতে যেটা বললাম আমি, যে খুঁটি পোতা হয়, তো এইটাও কি ঠিক প্রথম থেকেই হয়ে এসছে। এটা আমাদের পূর্বপুরুষরা করে এসছে আর কি। শুনুন, এই চেনটা 3টে বড় দুর্গাপুজো হয় আমাদের, কিন্তু তখনকার দিনে আপনারা জানেন অনেক তো আমাদের পূর্বপুরুষরা অনেক ওই সেই নানা রকম ডিফারেন্স করতো না, যে এরা পুজো দিতে পারবে না, ওরা পুজো দিতে পারবে না, তারা পুজো ওই কাজ হলে, এই যে ভেদাভেদটা করেছিল আমাদের পূর্বপুরুষরা, মানে আমাদের বাবা কাকা নানা রকম এরা কয়েকজন মিলে, তখন তো এত বসবাস ছিল না, খুব কম লোকেরই বসবাস ছিল, তখন সৃষ্টি করলো যে একটা সার্বজনীন পুজো করা হোক, যাতে সবাই ওখানে গিয়ে অঞ্জলি দিতে পারে, সবাই পুজো দিতে পারে, সবাই করতে পারে, মানে হিন্দু মুসলিমের মধ্যে খ্রিস্টানের মধ্যে কোনো ভেদাভেদ যাতে না থাকে। সেই চিন্তা ভাবনা থেকেই ওই স্কুলের আমাদের পুজো একটা প্রথম আরম্ভ হয়, যারা আমাদের পূর্বপুরুষ থেকে শোনা সেটা শুনে, আর ওইখানে একটা ঘরে পুজো আরম্ভ করে, তারপর আস্তে আস্তে ওটাকে স্প্রেড করা স্প্রেড হয়। বরিশা নামটা এসছে এখানে ওই আপনার কোনো আদির ব্যাপার আছে, এইখান দিয়ে গঙ্গা বয়ে গেছিলো, সেই দিয়ে সেই এখানে দেখবে পেছনে রয়েছে শ্মশানকালী মন্দির রয়েছে, ঠিক পেছনেই শ্মশানকালী মন্দির আছে, ওই শ্মশানকালী মন্দিরের এটা থেকে এটা। টোটাল আজকের ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে চেষ্টা করলাম মানে দেখানোর যে এই ঐতিহ্যমণ্ডিত পুজোটা কীভাবে হতে চলেছে। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকবেন সবাই, টাটা।